ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে আমাদেরই একজন লিসেনার এবং সেই ঘটনাটি আপনাদের একটু পড়ে শোনাতে চাই আমি। হ্যাঁ, যেভাবে লিখছেন সেভাবেই পড়ছি। হ্যাঁ, রাসেল ভাই, আমার নাম অর্ণা, আমার বাসা ময়মনসিংহে। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার সাথে ঘটে যায় আজ থেকে ২ বছর আগে। আমার এক বন্ধু চাকরির সুবাদে বান্দরবন থাকতো। আমার বন্ধুটি যে জায়গাতে থাকতো সেখানে গারো জনগোষ্ঠীর বসবাস ছিল। আমি জানতাম যে বান্দরবনে খুব ভিন্ন ধরনের অনেক জিনিস পাওয়া যায়। তাই আমি আমার বন্ধুটিকে বললাম, সে যখন বাসায় আসবে তখন যেন আমার জন্য হাতির দাঁতের একটা চিরুনি নিয়ে আসে। যথাসময়ে সে আমাকে চিরুনি এনে দেয়। যেদিন চিরুনিটা আমার হাতে আসলো সেদিন থেকে শুরু হয় আমার জীবনের এক আতঙ্কিত অধ্যায়। আমি একদিন রাতে ড্রেসিং টেবিলের সামনে বসে চিরুনিটা দিয়ে ১ম চুল স্পর্শ করলাম। আমি যখন চিরুনিটা মাথায় স্পর্শ করলাম, তখন হঠাৎ মাথাটা কেমন যেন ভারী, ভারী লাগছিল। আমি এটাকে খুব সাধারণভাবে নিলাম। সেদিন রাতে সবাই ঘুমিয়ে গেলাম। ঘুমের মাঝে আমি অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম। আমি দেখলাম ধবধবে সাদা গায়ের রঙের একটা মেয়ে, দেখতে গারদের মতো, আমাকে খুব কঠিন করে বলছে, "আমার অংশটা আমাকে দিয়ে দাও।" এই স্বপ্নটাকে আমি খুব সাধারণভাবে নিলাম। এর পরের দিন রাতেও আমি একই স্বপ্ন দেখলাম। কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না কেন এই মহিলা আমাকে প্রতিদিনই বলছেন যে, "আমার অংশটা আমাকে ফিরিয়ে দাও।" কিছুই বুঝতে পারলাম না যে কেন এই মহিলা প্রতিদিনই একই কথা বলছেন। আমার স্বপ্নটা আমার পরিবারের সাথে শেয়ার করলাম। কিন্তু কেউ বিষয়টাকে তেমন বেশি গুরুত্ব দিল না। ৩য় দিন আমি আবারও স্বপ্নটা দেখলাম। এবং আমি দেখলাম যে আমাকে সেই মহিলা আবারও বলছেন, "আমার অংশটা ফিরিয়ে দিলে না? ফিরিয়ে না দিলে তোমার ক্ষতি হবে।" এই কথাটার অর্থ বুঝতে পারলাম না। আমি আমার কিছু করার ছিল না। যাই হোক, এভাবে আমার রাত কাটছিল অস্বস্তির ভেতর দিয়ে। আমি লক্ষ্য করলাম আমার মাথার চুল এবং আমার মাথার চুল যেটা ছিল আস্তে, আস্তে যেটা হচ্ছে ক্রমশ উঠে যেতে লাগলো। এবং আমি চিন্তায় পড়ে গেলাম ৪ দিনেই কি করে আমার মাথার চুল কমে অর্ধেক হয়ে গেল। আমি ডাক্তারের কাছে গেলাম এবং চিকিৎসা নিতে লাগলাম। কিন্তু কিছুতেই উন্নতি হচ্ছিল না। এর মাঝে একদিন রাতে আমি ঘুমিয়েছি। হঠাৎ রাত ৩ টায় আমার ঘুম ভেঙে যায়। আমি অনুভব করতে লাগলাম আমার রুমে কেউ একজন আছে। আমি কাউকে দেখতে পেলাম না, কিন্তু ভয় পাচ্ছিলাম। হঠাৎ আমার চোখ পড়ল ড্রেসিং টেবিলের দিকে। আমি ডিম লাইটের হালকা আলোতে দেখতে পেলাম যে ওই গাঢ় মহিলাটি আয়নার সামনে বসে চিরুনি দিয়ে আমার দিকে বড়, বড় চোখ করে তাকিয়ে আছে। ওর মুখটা দেখলাম যেন রক্তে ভাসা। আমি এই দৃশ্য দেখে ভয় পেয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারাই। এবং জ্ঞান হারাই আমি। আমার জ্ঞান ফেরার পর আমি দেখলাম সকাল হয়ে গেছে। আমি রাতের পুরো ব্যাপারটা আমার পরিবারের সাথে শেয়ার করলাম। এরপর আমাকে এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। আমি হুজুরকে সব ঘটনা খুলে বললাম। হুজুর আমাকে কিছু তাবিজ দিলেন। আর রাতের বেলা আয়নার সামনে সেই চিরুনিটা নিয়ে ওই মহিলাকে দেখতে পেয়ে আমার আর বুঝতে বাকি রইল না যে মহিলাটি আমাকে কি ফিরিয়ে দিতে বলছিলেন। ঐদিন চিরুনিটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি বান্দরবন পাঠিয়ে দেই। এরপর আমার বন্ধু সব ঘটনা খুলে বলে এবং ওই চিরুনিটা যেখান থেকে সে কিনেছে সেখানে গিয়ে ফেরত দিয়ে আসতে বলি। কিন্তু আমি বন্ধুর সাথে আমার বন্ধুর সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে, ও যখন চিরুনিটা ফেরত দিতে নিয়ে যায়, তখন সে দেখে ওইখানে গিয়ে যে সেখানে চিরুনি ফেরত দিবে কোথায়? একটা শ্মশানঘাট। আমার বন্ধু অবাক হয়। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে যে, "এখানে একটা বাজার ছিল না?" কিন্তু সবাই বলে, "ওইখানে অনেক পুরনো একটা শ্মশানঘাট, বাজার থাকবে কিভাবে?" আমি আমার বন্ধু কিন্তু কিছুটা ঘাবড়ে যায় এবং কি করবে কিছু ভেবে পায় না এবং চিরুনিটা শ্মশানঘাটে ফেলে দিয়ে ওখান থেকে চলে আসে। এরপর ১ সপ্তাহ আমার বন্ধুটি অসুস্থ থাকে এবং এরপর তার আর কোনো সমস্যা হয়নি। আমি জানি না এই চিরুনিটার রহস্য কি? জানি না কেন আমার, আমার বন্ধুর সাথে এরকম ঘটনা ঘটলো, এর ব্যাখ্যা আমার জানা নেই। আপনার কেউ যদি এর ব্যাখ্যা খুঁজে পান তাহলে প্লিজ আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি ঘটনা শেয়ার করবেন তিনি স্টুডিওতে আসতে পারেনি। তিনি ইমেইল করেছেন আমাদেরকে। আমি তার ইমেইলটাই তার মতো করে আমি পড়ে শোনাবো। তো
তো আমাদেরকে দেখতে পাচ্ছি যিনি লিখেছেন, তিনি লিখেছেন যে, "হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই অ্যান্ড মাসুম ভাই। আশা করছি ভালোই আছেন। আমি ভূত এফএমের রেগুলার শ্রোতা। আমার সেমিস্টার ফাইনাল চলার কারণে আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না এবং আমি দুঃখিত যে প্রাইভেসির কারণে আমি আমার পুরো পরিচয় দিতে পারছি না। আমি বর্তমানে একটি ইঞ্জিনিয়ারিং ভার্সিটির ৩য় পর্বে অধ্যয়নরত। আজকে আমি আমার এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার ঘটনাটি একটু বড়। আশা করি পুরো ঘটনাটি পড়ে শোনাবেন। আমার ঘটনা। আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো কোনো একটি ঘটনা নয়। এটি আসলে অনেকগুলো ঘটনার সমষ্টি বলতে গেলে। আমি একদম ছোটবেলায় ঘটনা দিয়ে শুরু করি। তখন আমি পড়ি ক্লাস 1 এ। আমাদের বাসার সামনে একটি ছোট মাঠ ছিল, যেখানে আমরা বন্ধু-বান্ধব মিলে ক্রিকেট খেলতাম। একদিন খেলার মাঝে আমি আউট হয়ে যাই। ফলে ব্যাটটা পরের ব্যাটসম্যানকে দিয়ে স্ট্যাম্পের পেছনের দেয়ালে হেলান দিয়ে পরের ম্যাচের জন্য ওয়েট করতে থাকি। প্রায় ৩-৪ মিনিট হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম। আমার কেন যেন মনে হচ্ছিল যে কোনো নরম পেটের উপরে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। আমি ভেবেছিলাম পেছনের দেয়ালে পেছনের দেয়ালে মোষের কলোনির কারণে এরকম হতে পারে। এবং তাই তো এতটা পাত্তা দেইনি ১ম এ। পরে মনে হওয়া শুরু হলো যে নরম জিনিসটা একটু ওপর-নিচ হচ্ছে, যেমনটা মানুষ নিঃশ্বাস নিলে হয়। এবার আমি একটু ভয়ে পেছনে ঘুরে আমার গায়ের নিচে কোনো পোকামাকড় পড়লো কিনা তাই দেখি। পেছনে ঘোরার সাথে, সাথে আমি উল্টে মাটিতে পড়ে যাই। দেখি যে দেয়ালটা আমার থেকে মিনিমাম ৪-৫ হাত দূরে ছিল। যখন আমি অন্য কিছুর উপরে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম সেই দেয়ালটা মনে করে। অর্থাৎ আমি যেটাতে হেলান দিয়েছিলাম সেটা উনি যেটাতে হেলান দিয়েছিলেন সেটা তো কোনো দেয়ালই ছিলই না। দেয়ালটা বেশ ৪-৫ হাত দূরে ছিল। আমার কাছে বলতে গেলে তখন শুধু আমার সমবয়সী একজন বন্ধু দাঁড়িয়েছিল, যে কিনা তাও কমপক্ষে ৮-১০ হাত দূরে দাঁড়িয়ে আছে উইকেট কিপার হিসেবে। আমি অদৃশ্য কার বা কিসের ওপর এতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি আজও জানি না। এর পরের ঘটনায় যাচ্ছি। এটা শুধু আমি না, আমার পুরো ফ্যামিলি ফেস করে। আমার বাবা পেশায় একজন ডক্টর। হয়তোবা ওনার কারণেই আমাদের মাঝে ভূত, জিন বা প্যারানরমাল কোনো বিষয় নিয়ে বিশ্বাসের চাইতে বৈজ্ঞানিক যুক্তিটাই বেশি যুক্তিযুক্ত মনে হয়েছে। আমি ঘটনায় আসি। আমরা তখন আগের বাসাটি ছেড়ে দিয়ে নতুন বাসায় উঠি। বাড়ির সামনে বড় একটি মাঠ ছিল। মাঠটি ঘেরা ছিল বাউন্ডারি ওয়াল দিয়ে। ফলে কেউ ঢুকতে পারত না। মাঠের আকৃতি ছিল একটা ফুটবল ফিল্ডের মতো। আমাদের বাড়ির সাথে কয়েকটা ছোট লিচু গাছ, তারপরে ওই মাঠ, তারপরে বাড়ির মেইন গেট। এই বাড়িটা নিয়ে আমি আর আমার ভাইয়া অনেক খুশিই ছিলাম ঘটনা শুরু হবার আগ পর্যন্ত। মাঝে, মাঝে বলে রাখা ভালো যে আমার বড় ভাইয়া আমার থেকে ৩ বছরের বড়। ১ম দিকের ঘটনাগুলো এতটা আহামরি ছিল না। আমি মাঝে, মাঝে দেখতাম বাড়ির ভেতরে এক সাইড থেকে আরেক সাইডে সাদা স্বচ্ছ পর্দার মতো কিছু দ্রুত চলে যেত। আর দেখতাম যে বাড়ির সামনে লিচু গাছের নিয়ে সাদা কিছু দাঁড়িয়ে আছে। লিচু গাছের নিচে সাদা কিছু দাঁড়িয়ে আছে। তাকাতেই খুব দ্রুত চলে যেত। একটা ঘটনা দিনের মাঝে এতবার ঘটতো যে কিছু মনেও হতো না, যে এগুলো দেখলে মানে খুব বেশি নরমাল মনে হতো সবকিছু। একদিন আব্বুকে ভাইয়া বলে যে ভাইয়াও নাকি সাদা অবয়বের মতো কিছু দেখে। ওটার দিকে তাকালেই খুব দ্রুত সরে যায়। আমি জানতাম না কিছু, কিন্তু ভাইয়া এগুলো দেখে এইটা সম্পর্কে। আমি জানাই আব্বুকে যে আমার সাথেও ব্যাপারটা ঘটে। আব্বু ব্যাপারটা কানে নেন না। বলেন এসব কিছু না। যেহেতু ভয় লাগতো না এটা নিয়ে, তাই মাথা ঘামানোর প্রশ্নই ওঠেনি আমাদের কারো। এরপর ৬ মাস পরের কথা। রাতের খাবার খেয়ে আমরা উঠেছি মাত্র। আমি শুনলাম যে গেটের বাইরে থেকে দাদুর গলায় কেউ ভাইয়ার নাম ধরে ডাকছে। আমি ভাবছিলাম যে হয়তো ভুল শুনছি। কিন্তু ওদিক থেকে ভাইয়া বলে উঠল, "আচ্ছা, আমার নাম ধরে দাদু ডাকছে না?" আমি তখন বললাম, "আমিও শুনছি ডাকটা। একবার না কয়েকবার শুনছি। আবার আমরা যদি শুনে থাকি তাহলে অবশ্যই আম্মুরও শোনার কথা।" আব্বুকে বললাম আমার কথাটা। মেইন গেট থেকে কেউ এসেছে নাকি এটা চেক করার জন্য বলার সাথে, সাথে আব্বু বলে, "দরকার নেই যে বাইরে যাবার।" যথারীতি বিষয়টা ইগনোর করা হয়ে গেল। বাই দ্য ওয়ে, বলে রাখা ভালো এই ঘটনার বছরখানেক আগে আমার দাদু মারা গিয়েছিলেন।
এসবের কি কারণ আমি জানি না। কিন্তু বাড়ির বাড়ি ছাড়ার কিছুদিন আগে আমরা জানতে পারি যে বাড়ির সামনের মাঠের কর্নারে নাকি অনেকগুলি অস্থি পাওয়া যায় এবং অনেকগুলি অস্থি পাওয়া যায় এবং আ এবং আ এখানে যেটা ব্যাপারটা ঘটেছিল অনেক আগেই বলতে হবে যে অনেক মানে লাশগুলো যুদ্ধেও আগের বলে মনে করা হয়। কারণ যুদ্ধের সময় জায়গা ছিল পুরো জঙ্গল। আর যুদ্ধের সাথে সম্পর্কিত হলে আশেপাশের কিছু জায়গার কথা ছিল বা বধ্যভূমি হিসেবে পরিচিত পরিচিতি লাভ করার কথা ছিল। এই লাশের সাথে কি সম্পর্ক ঘটনার তা জানি না। কিন্তু সবাই লাশের কথা উল্লেখ করে বলে আমিও করলাম। যেমনটি আমি বলেছি যে আমার কোনো ঘটনা একটি ঘটনা না। এখানেও অনেকগুলো ঘটনার মতন। তাই পরের ঘটনায় যাচ্ছি। আমার বাসা ছেড়ে নতুন বাসায় উঠি। এটা বলতে গেলে একটা অ্যাপার্টমেন্ট, একটা ফ্লোরে ২ টা করে ইউনিট। আমাদের পাশের ইউনিটে একটা ফ্যামিলি থাকতো। তাই তো যাই হোক আমরা নতুন বাসায় ওঠার পর ভালোই যাচ্ছিল দিনগুলো। আমাদের ফ্ল্যাট ছিল টপ ফ্লোরে। ভেতরে বেশি আলো আসার জন্য বাসার ছাদের মাঝে একটা বড় গ্রিল দিয়ে ঘেরা ছিল। লাইট পাসিং পিভিসি শিট দিয়ে তৈরি করা একটা ফাঁকা জায়গা ছিল। আমরা ২ ফ্ল্যাট মিলেই শেয়ার করতাম ওই ভেন্টিলেটরটা। একদিন রাতে ২ টার দিকে আমাদের ঘুম ভেঙে যায়। কে যেন ওই ভেন্টিলেটরে খুব জোরে কিছু দিয়ে বাড়ি দিচ্ছে। ২ ফ্ল্যাটের সবার ঘুম ভেঙে যায়। সবাই মিলে ভেন্টিলেটরের কাছে আসার পরেও শব্দটি চলতেই থাকে। আমরা নিচ থেকে চিৎকার করি যে, কে শব্দ করছে? কোনো জবাবই আসে না। একসময় খুব বিরক্ত হয়ে ছাদের চাবি নিয়ে যাওয়া হয় এবং বলে রাখা ভালো যে ছাদে গেট বন্ধ ছিল আর চাবি শুধু আমাদের ২ ফ্যামিলির কাছেই থাকতো। আমরা শব্দ শুনতেই ছাদে যাই। গেট খোলার সাথে, সাথে শব্দ বন্ধ হয়ে যায়। আর ছাদে গিয়েও দেখি কেউ নেই। চারিদিকে দেখা হলো কেউ নেই। এত দ্রুত কিভাবে পালাবে জানা নেই। কারণ ছাদের গেট খুললেই চোখের সামনে ভেন্টিলেটর আর ছাদটাও বিশাল। ধরলাম যে কেউ দৌড়িয়ে পালিয়ে গেল। কিন্তু গেলটা কই? চোরের তো উঠতে পারার কথা না। আমার ফ্ল্যাশের মতো স্পিড থাকার কথা না। আর ১ম কথা হলো যে চোর তো নিঃশব্দে কারো বাড়িতে ঢোকার কথা না। বাড়ির বাইরে ঘুম থেকে তুলে চুরি করার মাঝে কোনো যৌক্তিকতাও নেই। আর এই ঘটনাটি কয়েকবার ঘটে। পরের বার একই রকম শব্দ হলে সবাই ভেন্টিলেটরের নিচে এসে দাঁড়াতো। কেউ দেখতো যে কিন্তু কেউ ছাদে যাওয়ার আর সাহস করেনি। এই বাড়িতে কয়েকবার জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে যে রান্নাঘরের জিনিসপত্র নিজে পড়ে যেত র‍্যাক থেকে। একদিন আম্মুর সাথে রান্নাঘরে কি যেন একটা নিয়ে কথা বলছিলাম। হঠাৎ পেছনে রাখা পাতিল দেয়ালের সাথে খুব জোরে ধাক্কা খেয়ে বেশ উঁচু থেকে মাটিতে পড়ে যায়। আমি বিষয়টা আসলেই হতচকিত হয়ে যাই এবং আম্মু বলল যে, "এটা কিছু না। অনেকবারই নাকি এভাবে মাটিতে পড়ে গেছে।" আমি বিষয়টি আসলেই হতচকিত হয়ে যাই। আম্মু বলল যে, "এটা কিছুই না। অনেকবারই নাকি এরকম হয়েছে" এবং ওই বাড়ির আরেকটা ঘটনা বলি। আমি আমার ভাইয়া ছোটবেলা থেকেই একসাথে ঘুমাতাম এক বেডে। কিন্তু ভাইয়ার এইচএসসি আ এক্সামের আগে আমি রুম চেঞ্জ করি। আমি গেস্ট রুমে চুজ করি। আমার মা অনেক রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমাকে শুধু একবার বললেন যে, "গেস্ট রুমে ঘুমাতে পারবো নাকি একা?" আমি ভাবলাম যে নিজের রুমে টিভি আছে। তার উপরে আম্মু অনেক রাত পর্যন্ত জেগে থাকে। ভাইয়ার পরীক্ষার জন্য ভাইয়াও ৩টা ৪টার আগে ঘুমোতে যায় না। এটাতে কারো কিভাবে সমস্যা হতে পারে? মজাতেই রাজি হয়ে গেলাম গেস্ট রুমে। হঠাৎ এক রাতে ঘুম ভেঙে যায় আমার। কে যেন বিছানায় খুব জোরে ঝাঁকি দিচ্ছে। আমি ভূমিকম্প মনে করে দৌড়িয়ে ভাইয়ার রুমে যাই। দেখি ভাইয়া স্বাভাবিকভাবে পড়ছে এবং আমি বলি যে, "কোনো ভূমিকম্প হয়েছে নাকি?" ভাইয়া বলল যে, "না, ভূমিকম্প তো হলে টের পেতাম। কিন্তু খাট যেভাবে কাঁপছিল এভাবে ভূমিকম্প হলে হয়তো বাড়িটাই ধুলোয় মিশে যেত।" কিন্তু এটাই শেষ ছিল না। এরপরে আরো ১৫-২০ বার একই ঘটনা ঘটেছে এবং পরবর্তী ১ বছরেই ঘটেছে ওই রুমে। ঘুম ভেঙে যেত, একটু ভয় লাগতো ঠিকই। কিন্তু টিভিটা অন করে আ আমরা সেটা থেকে রেহাই পেতাম আরকি। টিভিটা অন করে আছে এবং আমরা ঘুমিয়ে যেতাম। অন্য একদিন রাতে আমার ঘুম ভেঙে যায় প্রচণ্ড শব্দে। শব্দটা এত জোরে ছিল যে আমি প্রায় মশারি ছিঁড়ে বেরিয়ে এসেছিলাম রুম থেকে। শব্দটা এত জোরে হয়েছিল যে কানের পর্দায় তালা লেগে গিয়েছিল আমার। শুধু একটা ভোঁ, ভোঁ, চি, চি শব্দ শুনছিলাম আমি।
এবং আমি ভেবেছিলাম যে রাস্তায় হয়তো কেউ বোমা ফাটিয়েছে। কিন্তু যথারীতি অন্য রুমে গিয়ে দেখি সবাই ঘুমিয়ে মগ্ন এবং কোনো ধরনের কোনো শব্দের ব্যাপার তারা শোনেইনি। পরে আরেকটা ঘটনায় যাই। তখন সকালবেলা ১০টা বাজে এবং রোজার ভেতরে একদিন ভাইয়া পাশের রুমে পড়ছিল। আমি টিভি দেখছিলাম। আম্মু বুয়াকে নিয়ে ডাইনিং রুম পরিষ্কার করছিল। আমি ডিসকভারিতে একটা শো দেখছিলাম এবং সোফায় বসেছিলাম। হঠাৎ শুনলাম খুব জোরে কেউ কোনো একটা সোফাকে রুমের মেঝেতে ঘষা দিতে দেয়ালের দিকে ছুঁড়ে দিল। আমার সামনেই সব আওয়াজ ছিল। আমি কোনো সোফা নড়তেও দেখি নাই। ঘষা খেয়ে দেয়ালে ধাক্কা লাগা তো দূরের কথা এবং দূরের ব্যাপার। এবং ইনস্ট্যান্টলি খুব রুম থেকে দৌড়িয়ে বের হয়ে ভাইয়ার রুমে ঢুকলাম। আমি এবং ভেবেছিলাম যে রুমে কোনো ধরনের কোনো সাপ ঢুকেছে, কারণ আমি সাপের উপর একটা শো দেখছিলাম। আসলে ভূতের কনসেপ্টটা কখনো মাথাতেই আসেনি। আর এইজন্যই আমার কাছে মনে হচ্ছিল যে এবং আমি রুমে ঢুকে কিছু বলার আগেই ভাইয়া বলল যে, "সোফায় এত জোরে শব্দ কিসের?" সোফা রুমেই ছিল এবং আমি এইজন্য ভেবেছিলাম যে পুরো ঘটনা ভাইয়ার রুম থেকে আম্মুকে জিজ্ঞেস করলো কোনো শব্দ পেয়েছে কিনা। আম্মু হ্যাঁ, অনেক জোরে শব্দ পেয়েছে এরকম একটা কিছু বলল এবং আম্মু যথারীতি এটাকেও কাটিয়ে দিল। তো এরকম অনেকগুলো ঘটনা তিনি শেয়ার করেছেন এবং অনেকগুলো ঘটনা তার সাথে ঘটেছে। ইমেইল আছে, সেই ইমেইলটা আমরা পড়ব এবং সেই ইমেইলটা যেভাবে লিখেছেন আমরা সেভাবেই করছি। হ্যালো রাসেল ভাই, প্রথম টাইম শুরুতে কিছু কথা। আমি সৌম্য ভট্টাচার্য, থাকি কলকাতার কালীঘাটে। তারপরে দেখি তার মোবাইল নাম্বার দিচ্ছেন। প্রথম শোনা শুরু করেছিলাম 2011-তে এবং বছরের এই 11 সালের কোনো একটা মাঝামাঝি সময় এক বন্ধুর থেকে জানতে পারা এবং শোনার শুরু। শুনতে 6টা বছর কেটে গেল। কোথা দিয়ে বুঝতেই পারলাম না। এখন রোজ রাতে ভূতের বিভিন্ন পুরো এপিসোডগুলো ঘুমানোর ওষুধের কাজ করে। আজ এক অদ্ভুত অ্যাডিকশন হয়ে গেছে। মাঝে মধ্যে লাইভও শুনে থাকি এবং তিনি তারপরে বলছেন যে কৌশিক দাকে ফিরিয়ে নিয়ে আসতে। কৌশিক দা আজকে এসেছিলেন এবং আপনিও ঠিক একই সময়ে বলেছেন। খুবই অদ্ভুত ব্যাপার। আশা করছি যে আপনি অনেক এনজয় করেছেন। তার ঘটনাগুলো মারাত্মক ঘটনা ছিল, কৌশিক দার প্রত্যেকটা ঘটনা। এবং আপনিও তাই লিখেছেন যে কৌশিক দা এক্সেপশনাল স্টোরি টেলার। আমি এগ্রি করি আপনার সাথে এবং তিনি হচ্ছেন ভূত এফএমে তিনি সেরা। এবং আমার নিজের প্যারানর্মাল বিষয়ে আগ্রহ যা প্রায় চিরকালের। এখন চাকরি করি কলকাতা শহরে বেশি, কিন্তু একসময় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পড়ার সময় অডিটের কাজে অনেক জায়গায় যেতে হতো। সব যে কাজ খুব লোকালয়ে সেটাও না, ট্রাভেল করার একটা শখ আছে, আমার ট্রাভেলিংয়ের শখ আছে। তাই আমার নিজের অভিজ্ঞতার ঝুড়িও বেশ ভরা। পুরলৌকিক পারলৌকিক বিষয় এবং এই সমস্ত জিনিস নিয়ে আমার অনেক আগ্রহ আছে। তো যাই হোক, একটা ঘটনা এবার তিনি শেয়ার করেছেন। সময়টা 2016, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন করে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ছি। তো অডিট ফার্মে চাকরি করি। অনেক জায়গায় অডিট করতে যেতে হয়। একবার সেরকমই একটা অডিটের কাছে পৌঁছালাম ওয়েস্ট বেঙ্গলের আসানসোলের রানীঘাট এলাকার এক কয়লা খনি অঞ্চলে, যাকে বলে একদমই প্রত্যন্ত একটা অঞ্চল। খনি অঞ্চল থেকে একটু দূরেই থাকার ব্যবস্থা অডিটরদের। বিরাট বড় এলাকা, বিরাট বড় সেই এলাকা জুড়ে সেই গোলফিল্ডের থাকার ব্যবস্থা বা যারা কাজ করেন সেখানে তাদের থাকার বন্দোবস্ত। বাউন্ডারি দেওয়া একটা বিশাল এলাকায় গেস্ট হাউস, অফিসার্স কোয়ার্টার, বিরাট লন, অনেক গাছপালা আর একটা ব্রিটিশ ক্লাব বাংলো। সবটা একটা বাউন্ডারির মধ্যেই। আর বাউন্ডারির বাইরে গাছপালা, ঝোপঝাড়, জঙ্গল। শুধু মেইন গেটের এন্ট্রান্সের দিকে বাইরে রাস্তা। গেস্ট হাউস, অফিসার্স কোয়ার্টার আর ব্রিটিশ ক্লাব বাংলো সব দূরে দূরে। দিন সাথে থেকে থাকতে হবে এখানে। সোজা কলকাতা থেকে ওখানে খনি অঞ্চলের অফিসে পৌঁছেছি এবং সন্ধ্যা নাগাদ আমরা বেরোলাম সেখান থেকে। সূর্য তখন ডুবে গেছে। অফিস থেকে থাকার জায়গা যেটা ঠিক করা হচ্ছে সেখানে পৌঁছালাম। গেস্ট হাউস থেকে অফিসার্স কোয়ার্টারের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। অনেকটা পথ, যার মাঝামাঝি পড়ে ইংরেজি আমলের ক্লাবটা। একদম ফাঁকা, গা ছমছমে এক নির্জন বন জঙ্গলে ঘেরা এক জায়গা। ওখানে ইলেকশন ডিউটিতে আসা অফিসার্সদের জন্য গেস্ট হাউস বুক করা থাকে। আমার থাকার ব্যবস্থা হলো ক্লাব বাংলোতে। টাইপিক্যাল ব্রিটিশ বাংলো দেখলেই
মানে ঢুকলেই লম্বা হল, তার দুই দিকে তিনটা তিনটা করে 6টা ঘর, সাদা ফিনফিনে পর্দা ঘরের সামনে, সব দরজা খোলা। আমি থাকবো হল দিয়ে সোজা হেঁটে গিয়ে একটা বড় মাস্টার বেডরুমে, যেটা বাংলোটার 7 নম্বর ঘর, দোতলা। বাড়িটার উপরের তলা একটা লন টেনিস কোর্ট। ঢুকলেই একটা অস্বস্তি হচ্ছিল প্রথম থেকে। পরিবেশটা বাধ্য হয়ে মানে বেশ বেশি রকমের গা ছমছমে। তাই হলের সব কটা লাইট জ্বালিয়ে দিলাম। পৌঁছেই 8টা নাগাদ কেয়ারটেকারের খাবার দিতে এলো। দেখলাম লোকটা গেটের বাইরে থেকে খাবার আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। কিছুতেই ভেতরে আসতে চাইছিল না। তারা আসে তারা আছে অজুহাত দিয়ে বেশ তাড়াহুড়া করে, খুব তাড়া আছে এরকম একটা ব্যাপার দেখে দেখে সে চলে গেল। তখন বুঝিনি ব্যাপারটা এবং খেয়ে দিয়ে একটু কাজ করতে বসলাম। 10টা 40 নাগাদ প্রথম ফিলিংটা এলো। মনে হলো হলের কিছু হলে কিছু বাচ্চা দৌড়াদৌড়ি করছে। লাফিয়ে উঠলাম। আমি নিজে মেইন গেট বন্ধ করে এসেছি। এত রাতে এতগুলো বাচ্চা কোথা গেল? 4 থেকে 5টা বাচ্চা দৌড়াদৌড়ি করছে এবং হেসে হেসে খেলা করছে। ঠিক যেরকম শব্দ হয় তারা খেলাধুলা করার সময়, সেরকম কিছু শব্দ আসছে। ঘরের দরজা খুলে হলে গেলাম। না, কোথাও কেউ নেই। হল ফাঁকা। কিন্তু মনে হলো একটা ছোট বাচ্চা যেন পাশের একটা ঘরে ঢুকে গেল দৌড়ে। পাশের সারি দিয়ে ফাঁকা ঘরগুলো উকি মারতে সাহস হলো না। সাদা হাওয়া দোলা পর্দাগুলো দুলছে, যেন তারা হাতছানি দিয়ে ডাকছে আমাকে। আগেই বলেছিলাম গা ছমছমে ভাবটা আমার ঢোকা থেকেই ছিল। চলে এলাম আবার ঘরে। 1 ঘন্টা কাজ করলাম, আরও আস্তে আস্তে শোয়ার চেষ্টা করছি। হঠাৎ ওপরের ফ্লোরের লন টেনিস কোর্ট থেকে টেনিস বল আওয়াজ। এবার সারা শরীরের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। চুপচাপ 5 মিনিট বসে কান পেতে রইলাম। ঠিক শুনছি তো? হ্যাঁ, ঠিক শুনছি। দুটো মানুষ টেনিস খেলছে এবং তারা খেলে যেরকম শব্দ হয় সেরকমই শব্দ আসছে ফ্লোর থেকে। ফোন করলাম পাশে গেস্ট হাউসের কেয়ারটেকারকে। ফোন বেজে চলছে। এরকম পরিবেশে একটা বাড়িতে রাতে একা থাকলে অকারণেই ভয় করতে পারে। কিন্তু কানে যেটা শুনেছি সেটা কি? সাহস আমার বরাবরই একটু বেশি, তাই এবং সেটা অ্যাভারেজ থেকে অনেক বেশি। এবং সেই কারণে আমি দরজা খুললাম। ধীরে ধীরে উঠে গেলাম সিঁড়ি এবং সেখানে এবং ধীরে ধীরে উঠে গেলাম সিঁড়ি ঘরে। সিঁড়িটা যখন ক্রস করে ওপরের তলায় পৌঁছেছি, সেখানকার লাইটটা জ্বালালাম এবং তখন যা দেখলাম সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার সারা শরীর শক্ত হয়ে গেল। কোনো লোক নেই, কিন্তু একটা বল উল্টো দিকের কোর্টের শেষের দিকে ছোট ছোট লাফিয়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ জাস্ট খেলা শেষ করছে বা বলটা ছেড়ে দিয়েছে এবং খেলা থামিয়ে দিয়েছে তাকে দেখে। এইরকম একটা ব্যাপার। বলটা থামিয়ে দিয়ে চলে গেছে, বলটা একা গড়িয়ে যাচ্ছে এবং তার মুভমেন্ট পুরোপুরি থামেনি। তখনও মিনিট খানেক লেগেছিল নিজেকে সামলে নিতে। এক ঝটকায় ঘুরেই সিঁড়ি দিয়ে লাফিয়ে নামতে লাগলাম। একসাথে 2-3টা করে সিঁড়ি। এরপর পেছনে বলের আওয়াজ শুরু হয়ে গেছে আবারও। টিকটক টিকটক। আমার নামতেই খেলা শুরু। নিচে এসে আর দাঁড়ালাম না বা ঘরে ঢোকার চেষ্টাও করলাম না। হল দিয়ে দৌড়ে মেন গেটে গিয়ে যাওয়ার চেষ্টা করলাম এবং পাশের সিঁড়ি দিয়ে 6টা ঘরের মধ্যে একটা ঘর থেকে বাচ্চা মেয়ের গলা ভেসে এলো। ছোট্ট একটা কথা, পরিষ্কার উচ্চারণ। কিন্তু একটা বাচ্চা মেয়েই বলছে। বার 2 শুনলাম। মেইন গেটে পৌঁছানোর আগে দরজা খুলে ছুটতে লাগলাম গেস্ট হাউসের দিকে। হাঁপাতে পৌঁছালাম গেস্ট হাউসে। গেস্ট হাউসের সবাই শুয়ে পড়েছে। ধাক্কি করে দরজা খুললাম। কেয়ারটেকারের ঘুম চোখে আমায় ওই অবস্থায় দেখে বেশ ঘাবড়ে গেছে। সে রাতটা কেয়ারটেকারের ঘরে শুয়ে পড়া। সকালে উঠে কলকাতার অফিসে সব জানালাম। আমাকে অফিসার্স কোয়ার্টারে এক অফিসারের গেস্ট রুমে বাকি ট্যুরের জন্য শিফট করে দেওয়া হয়েছিল। কেয়ারটেকার অ্যান্ড অনেক অফিসারই ব্যাপারটা স্বীকার করে এবং তারা বলে যে ওই ক্লাব বাংলোতে মোটের সুবিধা নয়, রাতে ওখানে কেউ থাকতে পারে না এবং থাকার সাহসও করে না। খুব জরুরি না হলে কেউ ওই গেস্ট হাউসে রাখা হয় না। এবং তিনি বলছেন যেহেতু আমার অডিটে আসার সময় গেস্ট হাউস পুরো বুক থাকায় ওদের কিছু ছিল না। এক
মানে এবং এটা হচ্ছে একটা অন্য রকমের অভিজ্ঞতা এবং আমি আশা করছি যে অনেক, 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 অনেক ভালো লেগেছে আপনাদের সবার। হঠাৎ এই ইমেইলটি পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার যে তার নামটা বলতে নিষেধ করেছেন এবং তিনি লিখেছেন যে এই ঘটনা তিনি শেয়ার করতে চান যেটা তিনি রিসেন্টলি ফেস করেছেন অ্যান্ড তিনি বলছেন যে ডোন্ট সে মাই নেম আজ আমি বলবো না অ্যান্ড তিনি বলছেন যে এটা স্টার্ট হয়েছিল ইন 2014 এবং তিনি বলছেন যে আই হ্যাড অ্যান অ্যাফেয়ার উইথ আ গার্ল, তার নাম ছিল সন্ধ্যা এবং তার অনেক কুল একটা কাপল ছিলেন। বাট একটা ব্যাপার সেটা হচ্ছে যে এইখানে শুধুমাত্র তখনই ব্যাপারটা অনেক ভালো হতো যদি তাদের দুজনের মধ্যেই সম্পর্কটা থাকতো। তারা তখন ছিল তারা মানে এই যে কাপলসটা ছিল তাদের মানে এই যে সন্ধ্যা এবং যিনি আমাদেরকে ইমেইলটা লিখছেন তারা 3rd গ্রেড থেকে একে অন্যকে চিনত এবং তারা বেস্ট ফ্রেন্ড ছিল। এরপরে একটা ব্যাপার হয় এবং আচ্ছা না এটা সন্ধ্যার ব্যাপার তিনি বলছেন না। সন্ধ্যার সাথে তার সম্পর্ক ছিল বাট তার একটা ফ্রেন্ড ছিল যাকে সে 3rd গ্রেড থেকে চিনত, তার খুব ভালো ফ্রেন্ড এবং হঠাৎ করেই সে রিয়ালাইজ করতে পারলো সেই ফ্রেন্ডটা সে লাভস মানে যাই যিনি লিখছেন তাকে। তো এটা জানার পরে তিনি যেটা করলেন সেটা যে খুবই মানে কী করবেন বুঝতে পারছিলেন না। একটা সম্পর্ক চলছে একজনের সাথে, সন্ধ্যার সাথে কেবল সম্পর্ক তৈরি হয়েছে, আবার এইদিকে সে অনেক ছোটবেলার ফ্রেন্ড তাকেও অনেক পছন্দ করে। সো তিনি যেটা করলেন তিনি দুজনের সাথেই কথা বলা শুরু করলেন। তিনি লিখছেন যে আই স্টার্টেড টকিং টু বোথ অফ দেম বাট একটা পয়েন্ট এসে যেটা হলো সে রিয়ালাইজ করলো যে তিনি আসলে তার বেস্ট ফ্রেন্ডকে না, যে অন্য মেয়েটি অর্থাৎ সন্ধ্যাকেই তিনি পছন্দ করেন না, বরং তার বেস্ট ফ্রেন্ডকেই পছন্দ করেন। সো তিনি সন্ধ্যাকে ছেড়ে দিলেন এবং তার সাথে সম্পর্ক অফ করে দিলেন এবং আস্তে আস্তে তার বেস্ট ফ্রেন্ডের সাথে সম্পর্কটা তাদের গাঢ় হতে শুরু করলো এবং প্রথম বছরটা তাদের খুব ভালোই গেল। হঠাৎ করে সবকিছু পরিবর্তিত হতে শুরু করলো। ধীরে 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 সে খেয়াল করলো যে তার গার্লফ্রেন্ড বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে এবং সবার সাথে সে ঠিক অন্যভাবে কথা বলে এবং যখন রাতের বেলায় তাদের কী ধরনের কথা হতো ম্যাক্সিমাম রাতেতে সে শুনতে পেত যে আরও একটা ভয়েস, মানে তার গার্লফ্রেন্ড তার সাথে কথা বলছে কিন্তু পাশাপাশি অন্য একটা ভয়েসও সে শুনতে পাচ্ছে এবং সে প্রথমে সেটাকে ইগনোর করে এবং হঠাৎ করে একটা রাতে তার গার্লফ্রেন্ড সে স্টার্টেড ভমিটিং এবং সেটা হচ্ছে বমির সাথে তার রক্ত চলে আসে এবং এইটা আসলেও খুব বেশি একটা অবাক আমি হতাম না। এই মেইলটা আমি যে কারণে সিলেক্ট করছি তিনি বলেন এই বমি করতে করতে হঠাৎ করে সেই বমির মধ্যে এক ধরনের পোকা বা ইনসেক্ট দেখতে পায়। এটা কিন্তু খুব অ্যালার্মিং এবং এটা দেখতে পায় এবং সে প্রথমে ভাবে যে এটা মনে হয় তার ইমাজিনেশন, এটা সত্যি হতেই পারে না, বমির মধ্যে এরকম পোকা আসবে কিভাবে। বাট কিছুক্ষণ পরে সে বুঝতে পারে যে না, ঘটনা সত্যি। আরও একটা দিকের ঘটনা এবং এই দিনও সেম ঘটনা ঘটে, বমি করে এবং সেম জিনিস হয় এবং এটা আরও বেশি খারাপ ছিল এই দিনে এবং এই সময় সে মানে মোটামুটি মানে ভয় পেয়ে যায় এবং বুঝতে পারছে না যে মানে একই জিনিস রিপিটেডলি কেন ঘটছে, তার মাথায় আসছিল না এবং সে তখন ডাক্তারের কাছে যায়। অনেকগুলো ডাক্তার দেখায় বাট ডাক্তাররা কোনো ধরনের কোনো অসুখ বা এটা মানে বুঝতে পারছি বমিটা হচ্ছে বাট কোনো ধরনের কোনো সাজেশন দিতে পারেনি বা কিছু মানে কোনোভাবে হেল্প করতে পারেনি ডক্টররা। তারপরে সে যেটা করে সে একদম লাস্ট হোপ হিসাবে যায় একজন হুজুরের কাছে এবং হুজুর বলেন যে হ্যাঁ তুমি পজেসড এবং তোমার এই পজিশনটা এত বেশি পাওয়ারফুল পজিশনটা যে এটা আসলে কিওর করা খুব ঝামেলা। এগেইন সে তখন হুজুরের কাছে এবং এই সময় মানে সে দেখে যে সে চায় যে এই ব্যাপার থেকে বেরিয়ে আসতে এবং সে মোটামুটি চায় যে এই ঝামেলাটা শেষ করতে। তো হুজুর মোটামুটি একটা ব্যবস্থা করেন, সব কিছু ভালোই যাচ্ছিল। হঠাৎ করে আবারও একটা অদ্ভুত ঝামেলার সৃষ্টি হয়। আমাকে যিনি মেইলটি লিখছেন তিনি তার এক্স গার্লফ্রেন্ডকে মিস করতে শুরু করেন এবং তিনি যার সাথে তার সম্পর্ক তার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলেন এবং তিনি চান তার এক্স গার্লফ্রেন্ডের কাছে আবারও ফিরে যেতে এবং তিনি জানতেন না যে কেন এরকম হচ্ছে এবং তিনি মন্ত্রমুগ্ধের মতন যা করছিলেন তা করতে থাকেন। তার বিভিন্ন ধরনের আবার তার বিহেভিয়ারে কিছু চেঞ্জ আসে, যে কোনো সময় যে কোনো কারণে তিনি খেপে যেতেন এবং সবসময় তার মনে হতো তিনি যেন ভাসছেন, তিনি ভেসে ভেসে সব জায়গায় যাচ্ছেন এবং ঘুমের মধ্যে তিনি হঠাৎ করে মানে এরকম এই অনুভূতি আরও বেশি হতো তিনি যেন কোথাও ভাসছেন এবং রাতের বেলা মাঝরাতে তিনি হঠাৎ করে জেগে উঠতেন এবং জেগে উঠে দেখতেন তার সমস্ত রুমটা ধোঁয়ায় ভরে গেছে। তিনি বুঝতে পারলেন যে তিনিও পজেসড এবং তিনি যেটা রিয়ালাইজ করলেন যখন তার দাদু তাকে প্রথম যিনি গ্রাহাজি তিনি প্রথম তাকে বললেন
এই ব্যাপারটা এবং কিছু সন্দেহ প্রকাশ করলেন এবং তারপরে তিনি কোনোভাবে বিভিন্নভাবে তিনি জানতে পারলেন যে এই কাজটা কে করেছে, এই কাজটা সন্ধ্যাই করেছে এবং সেই আমরা সব কিছু করেছে। এবং তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে তিনি এটা করেছে এই কারণে যে যাতে তার কাছে ব্যাক করে এবং তার ফ্রেন্ডকে তিনি মেরে ফেলতে চেয়েছিল, এরকম একটা ব্যাপার। তো এটার পরে তারপরে সে সন্ধ্যার পুরো ফ্যামিলি যারা কি বলবো যে সন্ধ্যার হোল ফ্যামিলিজ আচ্ছা তারা সবাই মিলে এই ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয় এবং এটাই হচ্ছে আসলে ঘটনা। এবং আশা করছি যে আপনাদের সবার এই ঘটনাটা অনেক বেশি ভালো লেগেছে। তো আমরা আজকে আমাদের প্রথম ঘটনায় যাচ্ছি। পশ্চিমবঙ্গ থেকে একটি ইমেইল এসছে, যে ইমেইলটা আমি একটু পড়ে ফেলতে চাই এই মুহূর্তে। লিখছেন যেভাবে সেভাবেই পড়ছি। এবং আমাদের প্রচুর ইমেইল ইদানিং আসছে ইন্ডিয়া থেকে, সবসময়ই আসে, তারপরেও এখন আরও অনেক বেশি আসছে। স্পেশালি যারা মুর্শিদাবাদ থেকে শোনেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তারা রেগুলার আমাদের পাঠান ইমেল, আর কলকাতা থেকে তো সবসময় আসে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ইমেলটা পড়ছি ঠিক যেভাবে লিখেছেন। নমস্কার রাসেল ভাই, আমি সবসময় ভালোর দলে, তাই জানতে চাইলাম না আপনি কেমন আছেন। আমার নাম সৌরভ আচার্য। আমি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় থাকি, তাই যে ঘটনাটি আমার সাথে ঘটে গেছে সেটি গিয়ে শেয়ার করা কোনোভাবেই সম্ভব নয়। আমি একটা ব্যাংকে চাকরি করি এখন। প্রথমে বলে রাখি যে ঘটনাটা আমার সাথে ঘটেছে সেটা বিশ্বাস করাটা সম্পূর্ণ আপনাদের ওপর। এই ঘটনা অবাস্তব মনে হলেও আমার এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একদম সত্যি ঘটনা। এই ঘটনাটা আমার চাকরি পাওয়ার আগে ঘটে যাওয়া। এই বিশ্বে কখন যে কার জন্য কি অপেক্ষা করছে তা কেউই জানে না। 2011 মার্চ মাসে একদিন আমি কলকাতায় বিখ্যাত এক কালী মন্দিরে মা কালীর কাছে পুজো দিতে যাই। কিন্তু পুজো দিতে গিয়ে যিনি পুরোহিত তিনি বললেন যে আপনার ডালাতে বেল পাতাটা ফুটো। আমাদের সনাতন ধর্মে কোনো দেবীকেই ফুটো বেল পাতা অর্পণ করা হয় না। তাই তিনি বললেন মন্দিরের শেষের দিকে একটা বেল গাছ আছে, সেখান থেকে একটা বেল ডাল ভেঙে আনতে। আমি গেলাম সেখানে এবং একটা লগা ও সেখানে রাখা ছিল, দেখলাম। কিন্তু বেশ সন্ধ্যা হয়ে আসার কারণে ভালো করে কিছু দেখতে পাচ্ছিলাম না, তাই অজান্তেই একটা ডাল ভেঙে ফেললাম ওই লগা দিয়ে। আসল বিপদ ভেঙে পড়ল ওই মুহূর্ত থেকে। আমি ভাবতেও পারলাম না কি হতে চলেছে আমার সাথে। বেল ডালটা যখন পড়ল নিচে, আমি সেটা কুড়িয়ে নিলাম এবং সেটা একটু আলোতে এসে দেখলাম তাতে একটা কুচকুচে কালো রঙের তাবিজ বাঁধা। আমি ভাবলাম তাবিজ আবার কুচকুচে কালো হয় নাকি, কিন্তু পুজোয় বিলম্ব হবে দেখে আমি ভুল ভেবে ওই তাবিজটা খুলে ফেলে দিলাম। যেই মুহূর্তে আমি সেই তাবিজটা খুললাম সেই মুহূর্তে আমি একটা ইলেকট্রিক শক অনুভব করলাম। কি অদ্ভুত! সেটা হলো আমি কোনো কষ্ট অনুভব করলাম না ওই শকে। এরপর পুজো সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে আমি যখন মন্দিরের গণ্ডি পার হলাম, আমার অদ্ভুত অনুভূতি হচ্ছিল আমি একা না, কেউ আমার সাথে আছে। তবুও আমি মনের ভুল ভেবে এগোতে থাকলাম। আমার বাড়ি পৌঁছতে হলে একটা মাঠ পেরোতে হবে। সেই মাঠ 5 মিনিট পর আমার বাড়ি। মাঠে এলাম, মাঠ তখন ফাঁকা। ঘড়িতে দেখলাম রাত 8টা বাজে। মাঠ পেরোনোর উদ্দেশ্যে রওনা হলাম। মাঠ পেরোতে 1 মিনিটও লাগে না, কিন্তু সেদিন অনেক সময় লাগছে। ভালো করে দেখলাম আমি মাঠের মাঝে এসে হাঁটছি, কিন্তু আগে এগোচ্ছি না। হঠাৎ মনে হলো পেছনে তাকাই, আর তাকিয়েই দেখলাম একটা ছায়া। তার হাত পা কিছু নাই, চোখের জায়গায় খুব লাল কিছু একটা। আমার বুঝতে বাকি রইল না যে আমার সাথে কি ঘটতে চলেছে। আমার শরীর ঘামতে শুরু করলো। আমি পেছনে তাকিয়ে দেখি ছায়ামূর্তিটির অবস্থান একই জায়গায়। কোনো পথ না দেখে আমি মনে ইষ্টমন্ত্র জপ করতে লাগলাম। হঠাৎ পায়ে অদৃশ্য বাঁধন ছেড়ে গেল এবং আমি দৌড়তেই পেছনে তাকিয়ে দেখি ছায়ামূর্তি একই স্থানে দাঁড়িয়ে আছে। দৌড়াতে দৌড়াতে বাড়ি এসে কলিং বেল বাজিয়ে সেন্সলেস হয়ে যাই। পরদিন সকালে উঠে দেখি সবাই আমায় ঘিরে আছে। কি হয়েছে জানতে চাওয়ার পর সব ঘটনা খুলে বলি।
কিন্তু সেই তাবিজটার ব্যাপারটা সবার মনে খটকা পাঠিয়ে দেয়। তখন আমাকে এক ফকির বাবার কাছে নিয়ে যাওয়া হয়। আমি যখন সেই ফকির বাবার কাছে যাই, কিছু না শুনেই তিনি আমায় দেখে বললেন, "এই জিনিস কোথা থেকে জুটল তোর কপালে?" তখন তিনি আমাকে কিছু একটা বললেন, আম যেটা হচ্ছে আরবি ভাষায় কিছু একটা বলেছিলেন এবং আমার দিকে ফু দিয়ে বললেন যে, "এবার গেছে, কিন্তু আবার আসবে।" তখন আমার বাবা সেই ফকির বাবাকে বললেন, "কি গেছে? কিসের কথা বলছেন আপনি?" তখন তিনি বললেন, "এক ছায়ামূর্তি আছে আমার সাথে, যা খালি চোখে আমরা দেখতে পাচ্ছি না।" তখন আমার মুখে সব বিবৃতি শুনে তিনি বললেন, "ওই তাবিজ কোনো সাধারণ তাবিজ নয়। ওই তাবিজের সাথে এক নৃশংস আত্মা বাঁধা ছিল। আর সে আমাকে মেরে ফেলবে, কারণ ওই আত্মার ধারণা আমার জন্যই নাকি তাকে ওখানে বন্দী থাকতে হয়েছে।" তিনি বললেন, এই আত্মাকে বশ করা তার পক্ষেও নাকি সম্ভব না। তিনি এক জায়গায় এক ব্যক্তির নাম দিলেন এবং সেখানে গেলে উপায় হবে বলে দিলেন। বিশেষ কারণে ব্যক্তির নাম কিন্তু নাম বলছি না এবং জায়গার নাম বলছি। জায়গাটি হলো বীরভূম জেলার তারাপীঠ এবং এটি একটি বিখ্যাত পীঠস্থান, যেখানে অনেক অঘোর সম্প্রদায়ের মানুষ থাকে এবং সেখানে তন্ত্র সাধনায় সিদ্ধ অনেক মানুষ থাকে। আর যার সন্ধান সেই ফকির বাবা দেন, তিনি অঘোর সম্প্রদায়ের এক মানুষ। সেদিন সেদিন যাওয়া হলো, কিন্তু সেদিন রাতে ঘটল এক ঘটনা। রাতে আমার সাথে আমার দাদা ছিল। আমার যাতে কোনো ক্ষতি না হয়, সে আত্মা যেন কোনো ক্ষতি করতে না পারে এই জন্য। কিন্তু বাবা মাকে ডাকলাম। বাবা এসে ইষ্টমন্ত্র জপ করে কানের মধ্যে ৩ বার ফুঁ দিল এবং দাদা উঠে গিয়ে বলল, স্বপ্নে নাকি এক ছায়ামূর্তি ওর গলা চেপে ধরেছিল। সব শুনে বুঝতে বাকি রইল না যে আমার সাথে সে ছায়ামূর্তি আমার পরিবারেরও ক্ষতি করতে পারে। ভয় পেয়ে গিয়ে সবাই সেই রাত ৩টা জেগেই কাটালাম। সেই রাতটা জেগেই কাটালাম। পরদিন ভোরবেলায় আবার বেরিয়ে পড়লাম সেই তারাপীঠের উদ্দেশ্যে। যখন পৌঁছালাম, সেই ব্যক্তিকে খুঁজে পেতে কোনো অসুবিধা হলো না। তাকে সব ঘটনা খুলে বললাম এবং সেই দিন রাতে আসতে বললেন তিনি। আমরা রাতে গেলাম সেখানে। তারপর তিনি আমায় এক লাল সিঁদুরে আঁকা গণ্ডিতে বসতে বললেন। দীর্ঘ ১ ঘন্টা কিছু কার্যকলাপ করার পর হঠাৎ বুঝলাম চারিদিকে একটা নিস্তব্ধতায় ছেয়ে গেছে এবং কিছুক্ষণ পর জোরে জোরে বাতাস বইতে শুরু করলো। হঠাৎ সবাই দেখলাম সব থেমে গেল এবং আরেকটা ছায়ামূর্তি সেই ব্যক্তির পাশে আঁকা অন্য এক গণ্ডিতে এসে স্থির হলো এবং তার সেই লাল চোখ যেন আজ আরো ভয়াবহ, যেন আগুন জ্বলছে সেই চোখে এবং তীব্র এক প্রতিহিংসা আমার ওপর। সেই সাধু তাকে মন্ত্র বলে একটা কাচের শিশিতে বন্দি করে বললেন, এই আত্মা এখন বন্দি, এ আর কারো ক্ষতি করতে পারবে না। সেই কাচের শিশিটা সেই সাধু কি করলেন জানি না। ঈশ্বরের আশীর্বাদে আমি ভালো আছি। এই ছিল আমার ঘটনা, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা এবং আমার পরিবারের আমার প্রত্যক্ষ করা এক ভয়ানক ঘটনা। ভালো থাকবেন। আর যদি এই ঘটনা ভালো লাগে পড়ে শোনাবেন। পরবর্তী ঘটনায় যাব এবং এটা একটা ইমেইল। আমরা ইমেইলটা পড়তে চাই অ্যান্ড আশা করছি আপনাদের এটা সবার ভালো লাগবে। আ ইমেইলটা আমাদের একজন লিসেনার আমাদেরকে পাঠিয়েছেন। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। আমার নাম তাজিদ হাসান শাপিন। আমার আর ২ বন্ধু তাইয়ুব এবং তাহসিন, আমরা ৩ জন মিলে মেহেরপুর জেলায় একটা একটা টিম খুলেছি এবং আমাদের জেলাতে আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাজ ভূত এফএমের মানে ঘটনা কালেক্ট করা এবং ভূতের এফএমের আজকে তিনি একটা ঘটনা শেয়ার করছেন এবং আশা করছি যে সেটা সবার ভালো লাগবে। ঘটনাটি আজ থেকে ৩০ বছর আগের। মেহেরপুর জেলা শহর থেকে মুজিবনগর যাওয়ার রোডে কোর্ট ছাড়িয়ে কিছু দূর শ্মশানের কাছাকাছি প্রায় একটি বাড়ি আছে। বেশ পুরনো আমলের বাড়ি। চারিপাশ বাঁশঝাড় ও বন জঙ্গলে ভরপুর। বাড়ির মালিকের নাম খালিদ শরীফ। বাবা মার একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই সে প্যারানরমাল বিষয়ের সাথে অভ্যস্ত, যেমন ছাদে কারো হাঁটার শব্দ কিংবা মধ্যরাতে তার নাম ধরে ডাকার শব্দ। খালিদ, ও খালিদ।
বড় হয়ে সে এগুলোকে পাত্তা দিত না। কিন্তু তার লাইফের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে যখন তার বয়স 25 বছর পূর্ণ হতে যাবে তখন। তো ওই সময়ে রোজার ঈদ বেশ হাসি খুশিতেই বাড়ি আসে, কারণ ঈদের পরের দিনই তার 25তম জন্মদিন ছিল। সে ভেবেছিল এটাতে একটু সেলিব্রেট করা যায় কিনা। কিন্তু ঘটনা ঘটতে থাকে ঈদের দিন রাত থেকেই। ঈদের দিন সারা বিকেল বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে সন্ধ্যার একটু পর বাড়ির পথে রওনা দিল। বাড়ি থেকে 50 মিটার দূরে শ্মশানের শেষ মাথায় আসতে সে শুনতে পায় কি যেন তার নাম ধরে ডাকছে। সে পেছন ফিরে কাউকেই খুঁজে পায় না। বিষয়টা তার কাছে ভৌতিক মনে হওয়ায় সে দ্রুত বাড়ি ফিরতে থাকে। পথে তার আর কিছুই ঘটেনি, ফলে এই ব্যাপারে সবকিছু সে ভুলে যায়। রাতে ভাত খেয়ে খালিদ ঘুমোতে চলে যায় আর ভাবতে থাকে কাল বাদে পরশুদিন তো বার্থডে, কি করা যায়। এই ভাবতে ভাবতে সে 12টা নাগাদ ঘুমিয়ে পড়ে। রাত প্রায় 1:45টায় তার ঘুম ভাঙলে সে যেটা দেখে তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। দেখতে পায় খাট থেকে কমপক্ষে 2 ফুট উচ্চতায় ভাসছে সে নিজে, এবং ঘরের কোনায় একটা ব্ল্যাক শ্যাডো দাঁড়িয়ে আছে। এতে একটু একটু করে বেশ ভয় পেয়ে যায় সে দ্রুত দোয়া-দরুদ পড়তে থাকে। একটু পরে ব্ল্যাক শ্যাডোটা তার কাছে আসতে থাকে এবং খাটের একেবারে কোনায় এসে দাঁড়ায়। ব্ল্যাক শ্যাডোটা তার দিকে তাকিয়ে বিচ্ছিরিভাবে হাসে এবং হঠাৎ করে সেটি হারিয়ে যায়। ব্ল্যাক শ্যাডোটা হারিয়ে যাওয়ার সাথে একদম প্রায় সাথে সাথেই সে খাটের উপরে ধপাস করে পড়ে যায়। খাটের উপর থেকে পড়ে গিয়ে সে সেন্সলেস হয়ে যায়। ভোরে ফজরের আজানের সময় তার সেন্স আসে এবং সেন্স ফিরে সে নিজেকে শ্মশানে আবিষ্কার করে। সে নিজেকে কোনো মতে সামলে নিয়ে বাড়ি ফিরে ঘটনাটি সে কাউকে জানায়নি। সে একজন ভালো কবিরাজকে চিনত। কবিরাজের কাছে গেলেন। কবিরাজ তাকে একটা কাগজে কিছু লিখে দেয় এবং বলে রাত প্রায় 2:45টার সময় একটা গাড়ি আসবে যা কয়টি শেয়াল টেনে আনবে। তোর ভয় পাওয়ার কিছু নেই, এই চিঠিটি ওই গাড়ির ভেতরে ফেলে দিতে হবে, আর কোনো মতেই এই কাগজটা খুলে পড়া যাবে না। তারপর ভোরে একটা টিকটিকি তোমার দরজার সামনে পড়ে থাকবে। সেই টিকটিকে শ্মশানের একটা কোনায় মাটি চাপা দিয়ে আসতে হবে। খালিদ কবিরাজের কথা মতো রাত 2:45টার আগে তার আগে থেকে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। একটু পরে সে দেখতে পায় 8টা হিংস্র শেয়াল একটি গাড়িকে টেনে আনছে এবং খালিদ ভয় না পেয়ে চিঠি ওই গাড়ির ভেতরে ছুঁড়ে মারে। পরে ভোরে মরা টিকটিকি শ্মশানের একটি কোণায় সে পুঁতে দিয়ে আসে। তারপর আবার কবিরাজের কাছে গিয়ে চিঠিতে কি লেখা ছিল তা জানতে চাইলে খালিদকে সে শুধু এটুকুই বলেছিল যে ওই গাড়িটি ছিল জিনদের বাদশার গাড়ি, আর ওই মরা টিকটিকিটি ছিল একটা জিন। দেখো, তোমার জন্মের সাথে সাথেই তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে সে একটা জিনকে দায়িত্ব দেওয়া হয়েছিল তোমার 25তম বার্থডেতে তোমাকে মেরে ফেলার জন্য, কিন্তু আমি তোমাকে এই যাত্রায় বাঁচিয়ে দিলাম। তোমার কোনো নিকট আত্মীয়ই সম্পত্তির লোভে এই কাজটি করেছে, কিন্তু আমি তার নাম বলবো না। এরপর থেকে খালিদের আর কোনো প্রবলেম হয়নি, কিন্তু আজ পর্যন্ত মনে প্রশ্ন থেকে যায় কবিরাজজি ওই চিঠিতে কি লিখেছিলেন, আর কেই বা তার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছিল। এসব প্রশ্নের উত্তর আজও অধরা। এই ছিল ঘটনা।